এর তো মাথায় চুল নেই শিবানী। একে দেখুন, ও যখন হেঁটে চলে বেড়াবে তখন একটা ভারী লোহার জিনিস রাখতে হবে, না হলে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাবে, সেই রকমই দেখতে। আর এই ছেলেটা? আচ্ছা, ওর গায়ের রং একটু কালো মনে হচ্ছে না? ওর দাঁতটা একটু বেরিয়ে আছে, দেখো কেমন বেঁকে দাঁড়িয়ে আছে, মুখে হাসি নেই। ঠিক আছে, তাহলে আপনিই বলুন আপনার মেয়ের জন্য কিরকম ছেলে পছন্দ। সত্যি বলবো, অন্তত তোমার মতো সম্পত্তি থাকতে হবে, বাবা মা কেউ থাকবে না। সম্পত্তি ভাগ চাওয়ার মতো দাদা দিদি বোন কেউই থাকবে না। ছেলে যেন শুধু নন্দিনীর কথাই ভাবে, কোনো নেশা থাকবে না। বউকে আর বউয়ের মাকে সবার থেকে বেশি ভালোবাসতে হবে। আমি যা বলবো তাই শুনবে। আপনি যে কন্ডিশনগুলো বলছেন, মনে হয় না সেই মতো আমি ছেলে খুঁজে পাবো। শুধু আমি না, পৃথিবীর কেউ খুঁজে পাবে না। এক কাজ করুন, একটু কষ্ট করে আপনি নিজে যান আর ছেলে খুঁজে আনুন। আপনি খুঁজে পেলে আমি বিয়ে দিয়ে দেবো। ইনি হাজার হাজার কোটির মালিক হবেন, আর আমার মেয়ে যাকে তাকে বিয়ে করে কোনায় পড়ে থাকবে। আমি জানি আমার মেয়ের জন্য কেমন ছেলে খুঁজতে হবে। হ্যালো, কি খবর মিস্টার? বলুন ম্যাডাম, বলুন কি বলবেন। খুব গরম লাগছিল, তাই একটু জুস খাওয়ার জন্য রান্নাঘরে এলাম। আমি দেখতে পাচ্ছি তুমি যখন বসে খাবার খাচ্ছিলে তখন বিষম খেলে। আরে, এটা তুমি কি করে জানতে পারলে? কারণ আমি তোমার কথা মনে করছিলাম। ও, একদম টিনের ছেলের মতো কথা বলছে যে, কি ব্যাপার? আরে প্রেমের আবার কোনো বয়স হয় নাকি? মানুষ যতদিন না মারা যায় ততদিন ভালোবাসা তার মধ্যেই বেঁচে থাকে। ও, তুমি তো আজকে বেশ রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে মিস্টার। দুর্গা পাশে আছে নাকি? না, আমার মেয়ে খুব ডেঞ্জারাস। ও যখন আমার পাশে থাকে তুমি কি করে কথা বলো, কেমন করে রাগ করো, পুরোটাই তোমাকে কপি করে দেখায়। আরে বাবা, ওর জ্বালাতন আমি আর সহ্যই করতে পারছি না। একদিন ও আমাকে এসে জিজ্ঞেস করলো, আচ্ছা চাঁদ থেকে থুতু ফেললে সেটা কি সোজা এসে আমাদের এই পৃথিবীতে পড়বে? তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা আমাদের নাকের উপরেই কেন চোখ, তার বদলে চোখ নিচে আর নাক উপরে নেই কেন? আচ্ছা ঠাকুর তো আমাদের দুটো হাত দিয়েছে, তাহলে থালায় খাবার বেড়ে দেওয়ার পর আমাকে ডান হাত দিয়ে কেন খেতে হয়, বাঁ হাত দিয়ে কেন নয়? শিবানী, ও কাছে থাকলে কিভাবে সময় কাটে বুঝতেই পারি না। আচ্ছা তুমি দুর্গার মতো আরেকটা জেরক্স কপি কি আমাকে দিতে পারবে? যে কাজে গিয়েছিলে সেটা কি হয়েছে মশাই? তুমি ভালোই কথা ঘোরাচ্ছ। ওর বাড়ির কাছেই গেছিলাম। ও বলছে ও নাকি বাড়িতে নেই, কিন্তু আমি জানি ও আছে, সেই জন্যই বলে এসেছি। রাত অবধি সময় দিচ্ছি, ও যেন টাকাটা আমায় দিয়ে দেয়, আর যদি না দেয় অনেকগুলো ছেলে এনে ওকে আমি তুলে নিয়ে আসবো।
না অশোক, এটা রিস্কের ব্যাপার। আচ্ছা, এসব কি আমরা করতে পারি বলো? তাছাড়া পুলিশের কাছে কমপ্লেন করলে বিষয়টা তো ওরা ভালো করে দেখতে পারে, আর লিগালি কোর্টে গিয়ে সেটেলমেন্ট করলে হয় না? শিবানী, কোর্ট আর পুলিশকে বললে এটা অনেক বছর ধরে চলবে। তাছাড়া এগুলো সব কটা চিটিংবাজ। ওদের নিজের নামে কোনো সম্পত্তিই নেই, সব অন্য নামে আছে। এরা সব কটা নির্লজ্জ, এদের কোনো মান সম্মান নেই। ওদের কাছে এইভাবেই টাকা আদায় করতে হয়। না অশোক, এইসব কিছুর মধ্যে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? আরে দেখো, ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমার একবার গায়ে হাত দিয়ে দেখাক না, টুকরো টুকরো করে দেব। ওহো, তুমি কি গুন্ডা নাকি? আমি জেন্টলম্যানদের সঙ্গে জেন্টলম্যান, আর এদের কাছে অভদ্র। আর আমি কিন্তু মস্তানদের এরিয়াতেই বড় হয়েছি, তুমি নিশ্চয়ই জানো সেটা। সেটা বলছি না অশোক, টাকা গেলে আমরা যত ইচ্ছে কামাতে পারবো, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি কি করবো বলো তো? দেখো, তোমাকে একদিন দেখতে পাইনি বলে কত মিস করছি। আমি কখন তোমার সঙ্গে কথা বলবো, কখন তোমাকে ফোন করবো, এইসব ভাবছি। আমি সেটা জানি শিবানী, আজ তোমার কথা খুব মনে পড়ছে। দেখো, আজ যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা জায়গায় শিবানী টেক্সটাইল লেখা চোখে পড়লো। আর সেই লেখাটা ছিল একটা গাড়ির পিছনে। মানে যখন কারোর কথা মনে পড়ে তখন কিন্তু রাস্তাতে, গাড়িতে তার নামই দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটাই সত্যি। দেখো, কেউ যদি কারোর ভক্ত হয়, সে নাকি তার ভক্তকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখা দিয়ে থাকে। আমিও একজন ভক্ত, শিবানীর ভক্ত, তাই যেখানেই যাচ্ছি সে আমায় দেখা দিচ্ছে। ভক্তকে শুধু ফোনে কথা বলে গেলে হবে না, খুব তাড়াতাড়ি দেবীকে দর্শন করতে আসতে হবে। দেবীকে সঙ্গে করে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। ও ওকে ওকে, ডান ডান। আমি বাড়িতে ফেরার আগে তুমি ঠিক করে নাও তুমি কোথায় ঘুরতে যাবে। এখন আপাতত তুমি দুর্গার সঙ্গে ঘুরে এসো। ঠিক আছে। খেয়েছো কিছু? হ্যাঁ, এখানে খুব গরম, সেই জন্য আমি লস্যি খেয়েছি। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো, সাবধানে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। বাই। টেক কেয়ার, বাই। এরপর থেকে তোর আর আমার সঙ্গে থাকা হবে না। কেন বলতো? তোর জায়গায় অন্য একজন চলে আসবে। মন খারাপ হচ্ছে বুঝি? খুব তাড়াতাড়ি তোর আর আমার মাঝখানে অন্য একজন চলে আসবে। কি হয়েছে নন্দিনীর? দেখো, একা একা কেমন বালিশের সাথে কথা বলছে। বিয়ে না হওয়া পর্যন্ত এরকমই করবে। চল বস, কথা বলে দেখি। বস। কিরে নন্দিনী? নন্দিনী, আচ্ছা মা, আমরা সারা দিন ধরে তোর বিয়ের কথাই ভাবি, আর তুই এখানে এই বালিশের সাথে কথা বলেই যাচ্ছিস। বিয়ের বিষয়ে এগিয়েছে কত দূর? আমার থেকেও অনেক বেশি তাড়া হলো ওর। আমাকে তো ও ভীষণ ভালোবাসে, সারাক্ষণ শুধু নন্দিনী 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 করতেই থাকে। দেখো দাদা, তাহলে মনে হচ্ছে বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কালকে যদি বলো বিয়ে করতে, ও কালই রাজি হয়ে যাবে মামা। দেখো, এই বিয়ের বিষয়ে আমরা শিবানীকে কিচ্ছু জানাবো না। ওর কাছ থেকে আপাতত সবকিছু লুকিয়ে রাখবো। ছেলেটাকে একা আসতে বলো, ওর বাড়িতেও কাউকে বলতে না কর। ওর বাবা মা যদি জানতে পারে, তাহলে মিনিস্টারের মেয়ে বা বড় কোনো বিজনেসম্যানের মেয়ের সাথে ছেলেটাকে বিয়ে দিয়ে দেবে। হ্যাঁ, সেই জন্য আমরা এখন কাউকে কিচ্ছু বলবো না। সেই জন্য আমরা সবার কাছ থেকে লুকিয়ে ওদের দুজনের রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দেব। কি বলো?
একবার রেজিস্ট্রি হয়ে গেলে কেউ আর কিচ্ছু করতে পারবে না। তারপরে আমরা শিবানীকে বলবো আর ধুমধাম করে রিসেপশন করব, কি বলিস? আচ্ছা, রেজিস্ট্রি ম্যারেজ করতে ছেলেটা রাজি হবে তো? আসলে ও গ্র্যান্ড ভাবে বিয়ে করতেই চাইছে না, একদম সিম্পল ভাবে বিয়েটা করতে চাইছে। দরকার পড়লে বিয়ে হয়ে যাওয়ার পর ওর বাড়ির লোক আর বাকিদের ডেকে একটা গ্র্যান্ড রিসেপশন দিয়ে দেওয়া যাবে। আর আমার মনে হয় এই প্ল্যানটা ঠিক। না হলে একজন বড় লোকের সঙ্গে আমার বিয়ে হচ্ছে দেখে অনেকেই হিংসে করে বাধা দেওয়ার চেষ্টা করবে। আমার একটাই ইচ্ছে রে, তোর যেন শিবানীর থেকেও বড় বাড়িতে বিয়ে হয়। তোর বরকে ওর থেকে বেশি রোজগার করতে হবে। তোর এই বিয়ে দেখে ওর যেন গায়ে জ্বালা ধরে, তারপরে আমার মনটা একটু শান্ত হবে। আরে আগে বিয়েটা হোক, আমাদের নন্দিনীর ভাগ্যটাই পাল্টে যাবে। হানিমুনে হয়তো বেশ কয়েকটা দেশও ঘুরে আসবে। আমার মতে হানিমুনে যাবার সময় ওরা দুজন থাকবে, আর যখন ফিরে আসবে তখন তিনজন হয়ে যাবে। মামা, কারণটা জানিস? ওই ছেলেটা নন্দিনীকে বড্ড বেশি ভালোবাসে। দরকার বললে নন্দিনীর জন্য মন্দিরে সোনাও দান করতে পারে। আমরা যেভাবে অটোতে করে ঘুরি, নন্দিনী সেই রকম ফ্লাইটে করে ঘুরবে। ঠিক বললাম তো মা? আমরা যে তোর বিয়ে দিচ্ছি সেটা যেন কেউ জানতে না পারে। আরে কেনাকাটা করতে যাচ্ছি এই বলে বেরিয়ে চুপি চুপি আমরা তোর বিয়েটা সেরে ফেলবো। মামা তুমি কিন্তু খুব সাবধানে থাকবে। নেশার ঘোরে কখনো উল্টোপাল্টা বলে দিও না কাউকে। আরে কাউকে কিছু বলবে না বলে তোরা নিজেরাই সারা শহরে বলে বেড়াচ্ছিস। আদির ব্যাপারটা কি হলো? দাদা তুমি কাউকে কিছু বলবে না, কিন্তু তারপর তোরা নিজেরাই তো বলে দিলি। আমরা বলিনি দাদা, ওরাই আমাদের মুখ খুলিয়েছে। যদি শিবানী জানতে পারে কোনো অসুবিধা নেই, কিন্তু অশোক জানতে পারলে সমস্যার সৃষ্টি হবে। শিবানীর তবু আমাদের জন্য একটু দয়া মায়া আছে, আর অশোক ও আমাদের নিজেদের লোক হয়েও আমাদের জন্য ওর একটুও দয়া মায়া নেই। সেদিন আমাদের বলল আদি ফিরে আসছে তো তার সঙ্গে গিয়ে থাকো। তখনই শিবানী আসায় সবকিছু ঠিক হয়ে গেল, না হলে আমাদের সবাইকে বাড়ি ছেড়ে যেতে হতো। ঠিক আছে, এখন কাউকে কিছু বলতে হবে না। বিয়েটা সিক্রেট ভাবে হয়ে যাক, এটাই ভালো হবে। নন্দিনী, বিয়েটা কবে করবি সেটা ওই ছেলেটার কাছে আজকে জিজ্ঞেস করে নে। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে নেব। দাদা, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। শঙ্করীদি, কি করছো গো? দেখতে পাচ্ছিস না? তোমার ছেলে ভৈরব কোথায়? দেখতে পাচ্ছি না যে। ও এখন ডিউটিতে গেছে, এখন একদম বদলে গেছে, রাত দিন পরিশ্রম করে। অতিভক্তি চোরের লক্ষণ বলে একটা প্রবাদ আছে জানো তো? তোমার ছেলে এতটা বদলে গেছে আমি মানতে পারছি না। এই যা তো, বেশি কথা বলে। আমার ছেলে বদলে গেছে বলে আমি শান্তিতে আছি, ওরা চোখে সহ্য হলো না। খারাপ মানুষ শুধরাতে পারে বলে বিশ্বাস করে না। এভাবেই হঠাৎ করে একটা মানুষের বদলে যাওয়া সম্ভব নয় দিদি। আমার কেমন যেন মনে হচ্ছে তোমার ছেলে ভান করছে। না রে শান্তি, ওর নাটক করার কি দরকার শুনি? সেসব আমি জানি না দিদি, ও মনে মনে কিছু একটা প্ল্যান করছে। এটা কিন্তু সত্যি, ও সত্যি সত্যি বদলায়নি। ও বদলে গেছে বলে আমি শান্তিতে ছিলাম, এখন তোর কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে।
তুমি বিশ্বাস করলে করো, না করলে না করো, তবে ও যে সত্যি সত্যি বদলায়নি, বদলানোর ভান করছে, এটা কিন্তু সত্যি। এটা কি করে পরীক্ষা করব বলতো? তুমি বরং একটা কাজ করো, তুমি তোমার একটা গয়না ওর চোখের সামনে ফেলে রেখে দিও। ও যদি গয়নাটা তুলে পকেটে ঢোকায় তার মানে বুঝো ও বদলায়নি, আর যদি গয়নাটা তুলে রাখে তাহলে বুঝো বদলেছে। ঠিক আছে, তাহলে আমার কাছে একটা আংটি আছে, ওটা এখানেই রাখছি, দেখি তারপর ওটা নিয়ে কি করে। ঠিক আছে দিদি। হে ভগবান, আমার ছেলে এই আংটিটা দেখে যেন আমায় ফেরত দিয়ে দেয়, ওর বদলে যাওয়াটা সত্যি হয়। ও যদি এই আংটিটা ফেরত দেয় তাহলে আংটিটা তোমায় উৎসর্গ করব। মা, জল গরম করেছো? ভৈরব এসে গেছে, যা যা তুই রান্নাঘরের কাছে লুকিয়ে থাক। ঠিক আছে দিদি। তার মানে ও বদলায়নি, বেচারা শঙ্করীদি। কি যে করে, এখানে আংটি ফেলে রেখেছে, এতটুকু দায়িত্ববোধ নেই। মা, ও মা। হ্যাঁ ভৈরব। মা, এখানে একটা আংটি পড়ে রয়েছে। আচ্ছা বলো তো, সোনা এইভাবে কেউ ফেলে রাখে? ও হ্যাঁ ভৈরব, দে ঠিক এটা। আছে, ধরো। আমার প্ল্যানটা কাজই করলো না, ধুস, বদলে গেছে ছেলেটা। সোনার গয়নার বিষয়ে একটু সজাগ থাকতে হয় মা, এইভাবে এইসব ফেলে রেখো না। আমি দেখতে পেলাম বলে পেয়ে গেলে, হঠাৎ করে যদি ওই পাশের বাড়ির শান্তি চলে আসতো তাহলে তো ওটা নিয়ে নিত। কোনো কিছু পড়ে থাকলে দেখলে সে ছাড়তো না, হঠাৎ করে তুলে নিত। আর সে নিয়ে চলে যাবার পরে আমাদের গয়না পাওয়া যাচ্ছে না বলে জিজ্ঞেস করা যায়? আমাদের এই সাবধানে থাকাটা উচিত মা। আরে পাপি, আমাকে চোর বলছে? না রে বাবা, ও ওরকম না। কোন গর্ততে কোন সাপ বাস করে কে জানে। সকলেই লোক দেখিয়ে ভালো হবার মতো নাটক করে গো মা, যেরকমটা দেখায় সেরকমটা নয় তারা। যাই হোক, আমাদের সাবধানে থাকা উচিত মা। শুনে রাখো, আজকাল কাউকে ভরসা করতে যেও না। যাকগে, এইমাত্র কাজ করে ফিরলাম, আমাকে এক গ্লাস গরম গরম চা করে দাও দেখি। দেখো দিদি, তোমার ছেলে আমাকে চোর বললো। বলবে না? তুই তো ওকে সন্দেহ করলি, ও তো তোকে শুধু চোর বলেছে। মা, ঘরের ভেতর কার সঙ্গে কথা বলছো? না, কেউ না, আসছি। হ্যাঁ, এই তুই যা এখন। ঠিক আছে দিদি। মা গো, চা কই? আসছি ভৈরব। এই অনুজা, আসছি দাদা। রেডি হয়েছিস? হ্যাঁ রেডি, চলো। দেখো দাদা, আমাকে কি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে যে আজ তোরই বিয়ে হবে। নন্দিনী কোথায়? তোরে আছে, একটু আস্তে কথা বলো, ওরা শুনতে পাবে যে। একটু আস্তে কথা বলো, ওরা ওখানেই আছে। এই তো এসে গেছে। মামা, কেমন লাগছে আমাকে? তোকে একেবারে রাজকুমারীর মতো লাগছে মা। আগেকার দিনের যুবরাজেরা 100 ঘোড়ায় চেপে বরযাত্রী নিয়ে হাজির হতো।
তোর বড়ি বা কম কিসে? 60-70টা গাড়ি আছে, অতগুলো গাড়ি নিয়ে আসবে তোকে বিয়ে করবার জন্য। ও ও সেই জন্যই তোর মুখে নতুন বউয়ের রূপ ফুটে উঠেছে। আমরা এইভাবে যেতে পারবো না। কেন? কোথায় যাচ্ছি বলে যদি জিজ্ঞেস করে, আমরা নন্দিনীকে বিয়ে দিতে যাচ্ছি বলতে পারবো? আমাদের এই ড্রেসের উপরে আরেকটা ড্রেস পরতে হবে। কেউ জিজ্ঞেস করলে বলবি এই সামনেই আমরা একটু বেড়াতে যাচ্ছি। ঠিক আছে তো? যা যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। রূপা, আমরা একটু বাইরে দুধ আর দই আনতে চাচ্ছি। দুধ আনতে যাচ্ছ? হ্যাঁ। দিদি তো তোমাকে এগুলো আনার কথা কিছু বলেইনি। বলেনি, কিন্তু আমি ভাবছি আগে থেকেই এনে রাখি। আচ্ছা শোনো, শুভ কাজে যাওয়ার সময় এইভাবে পেছন থেকে। হ্যাঁ, শুভ কাজ? তুমি যে বললে দুধ আর দই আনবে। আরে সেই রকম কিছু নয় গো, বাড়িতে একটা ছোটখাটো পুজো করে 2-4 জনকে নেমন্তন্ন করবো ভাবছিলাম। সেটাও তো শুভ কাজ, তাই না?